বন্ধুরা, আজকে তোমাদেরকে তিনটি ভৌতিক ঘটনা শোনাবো। প্রথমটি হলো বাংলাদেশের কুমিল্লা জেলার দক্ষিণ প্রান্তে ছোট্ট গ্রাম দাউদপুরের, আর দ্বিতীয় ঘটনা পশ্চিমবঙ্গ নদিয়ার কাঁকড়া জেলার, আর তৃতীয় ঘটনা শোনাবো নদিয়া জেলার প্রত্যন্ত এক বেলঘাট রেল স্টেশনের। তো গল্পটি শুরু করা যাক। বাংলাদেশের কুমিল্লা জেলার দক্ষিণ প্রান্তে ছোট্ট এক গ্রাম দাউদপুর। দিনের বেলায় গ্রামটা যেন জীবন্ত, ধান খেতে চাষের শব্দ, নদীর ঘাটে মহিলাদের হাসি আর শিশুর দৌড়ঝাঁপে ভরা। কিন্তু সূর্য ডুবলেই গ্রাম যেন বদলে যায়। নিঃশব্দ, স্থির, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূরের কুকুরের ডাক শোনা যায়। গ্রামের শেষ প্রান্তে ধান ক্ষেতের ভেতর দিয়ে সরু কাঁচা পথ বেঁকে গেছে শ্মশানের দিকে। এই শ্মশান বহু পুরনো, 100 বছরেরও বেশি। পাশেই দাঁড়িয়ে আছে বিশাল একটা বটগাছ, যার শেকড় মাটির উপর দিয়ে সাপের মতো ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের মতে সেই বটগাছের গোড়ায় এক অশরীরী শক্তির বাস করে। মধ্যরাতের পর ওই পথ দিয়ে কেউ গেলে সে আর কখনো ফিরে আসে না। এই কথাটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই গ্রামে জন্ম রহিমের, কিন্তু বড় হয়েছে শহরে। চাকরির জন্য ঢাকা গিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন চাকরি হারালো। টাকার টান, শহরের কষ্ট আর একা থাকার যন্ত্রণা সহ্য করতে না পেরে রহিম ফিরে এলো গ্রামে। তার বাবার পুরনো বাড়ি শ্মশানের দিকে, একেবারে শেষ প্রান্তে। প্রথম কদিন শান্তিতে কেটেছিল। দিনে সে ক্ষেতের কাজ করত, রাতে টিভি দেখত বা গ্রামের চায়ের দোকানে গল্প করত। কিন্তু আশেপাশের লোকজন প্রায়ই তাকে সতর্ক করত, রহিম ভাই, রাতের পর ওই রাস্তা দিয়ে যাবেন না, ওখানে বাতাসও ঠিক মতো লাগে না। রহিম এসব শুনে হাসত। তার যুক্তি ছিল, ভূত বলে কিছু আছে নাকি, সবই মানুষের মনের ভয়। এক রাতে প্রায় 12টা বাজে, রহিম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার জানালায় ঠকঠক করে শব্দ হলো। রহিম ভুরু কুঁচকালো। এই সময় কে? দরজা খুলে বাইরে তাকালো, কাউকেই দেখা গেল না। ঠিক তখনই শ্মশানের দিক থেকে ভেসে এলো এক মেয়ালি কণ্ঠস্বর, রহিম, ও রহিম। শব্দটা যেন বরফ ঠান্ডা, কিন্তু কেমন যেন মধুরও বটে। রহিম প্রথমে ভাবল হয়তো গ্রামের কেউ মজা করছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ডাকটা একবার নয়, বারবার হলো। সে জোরে চেঁচিয়ে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু হাওয়ার মতো ফিসফিস শব্দ আর দূরের বটগাছের পাতায় অদ্ভুত কাঁপন। পরদিন সকালে রহিম ব্যাপারটা গ্রামের বলতেই সবাই গম্ভীর হয়ে গেল। বৃদ্ধ সোলেমান বলল, এই ডাক যেই শোনে তার দিন গোনা শুরু হয়, তুই সাবধান থাক। দুদিন পর গ্রামের মসজিদে এক বড় মিলাদ মাহফিল ছিল। রাত 11টার দিকে রহিম ফেরার পথে শর্টকাট ধরে শ্মশানের পাশ দিয়ে যেতে চাইল। আকাশে আধো চাঁদ, চারপাশে নীরবতা, শুধু নিজের পায়ের আওয়াজ শোনা যায়। বটগাছের কাছে পৌঁছাতেই সে দেখল গাছের গোড়ায় কুয়াশার মতো কালো ধোঁয়া ঘুরছে। তারপর সেই ধোঁয়া যেন ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগলো। হঠাৎ সাদা শাড়ি পরা এক মহিলা গাছের নিচে দাঁড়ালো, পিঠ তার দিকে, চুল এত লম্বা যে মাটিতে ছুঁয়ে আছে। রহিম থেমে গেল, কণ্ঠ শুকিয়ে এলেও সাহস করে বলল, আপনি কে? মহিলা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। রহিমের চোখ ভয়ে বিস্ফারিত, মুখ নেই, শুধু কালো এক গহ্বর। সেই গহ্বর থেকে যেন ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। তারপর সেই অশরীরী হাসল, কিন্তু শব্দ এলো তার মাথার ভেতর থেকে, কানে নয়। রহিম দৌড়াতে চাইল, কিন্তু পা যেন শিকড়ের মতো মাটিতে আটকে গেছে। মহিলা বা যাই হোক ধীরে ধীরে তার দিকে ভেসে এলো। তার কণ্ঠে বরফ শীতল ফিসফিসিনি, তুই তো আমাকে ডাকছিস? হঠাৎ রহিমের সামনে অন্ধকার নেমে এলো। পরদিন সকালে রহিমের বাড়ির দরজা খোলা পাওয়া গেল। সে আর নেই, শুধু শ্মশানের বটগাছের গোড়ায় তার জুতো আর ফাটা মোবাইল পড়ে আছে। মোবাইলের রেকর্ডারে শুধু একটি শব্দ শোনা গেল,
রহিম, ও রহিম। এরপর থেকে গ্রামের মানুষ বলে রাতের পর ওই পথ দিয়ে গেলে সেই ডাক এখনো শোনা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। তো এবার চলো দ্বিতীয় ঘটনা শুরু করি। নদিয়া জেলায় এক প্রত্যন্ত কোণে বেলঘাট রেল স্টেশন। দিনে এখানে মানুষের আনাগোনা থাকলেও রাত নামলেই পুরো এলাকা যেন অদৃশ্য কোনো অভিশাপে ঘুমিয়ে পড়ে। প্ল্যাটফর্মে বাতিগুলো আধো আলো দেয়, যেন জ্বলে উঠছে আর নেভে যাচ্ছে। পুরনো লাউড স্পিকারে ভাঙা শব্দে ট্রেনের ঘোষণা শোনা যায়, কিন্তু রাত 12টার পর থেকে কোনো ট্রেনের সময়সূচি নেই। তবুও গ্রামবাসীদের মধ্যে একটা পুরনো কাহিনী প্রচলিত। মধ্যরাতের পর এখানে এক অচেনা ট্রেন আসে, যেই চড়ে সে আর ফিরে আসে না। 28 বছরের এক যুবক শুভম কলকাতার একটি প্রাইভেট অফিসে চাকরি করে। সেদিন কাজ শেষ হতে দেরি হয়ে গেল। শেষ লোকাল ধরতে ছুটতে ছুটতে সে বেলঘাট স্টেশনে পৌঁছালো, কিন্তু দেখল শেষ ট্রেন চলে গেছে। স্টেশন মাস্টার বৃদ্ধ হরিপদ কাকা তখন অফিসের ঘরে তালা দিচ্ছেন। শুভম বলল, কাকা, পরের ট্রেন কখন? হরিপদ কাকা চমকে তাকালেন। পরের ট্রেন? বাবা, আর কোনো ট্রেন নাই, তাড়াতাড়ি বাড়ি যা। আমি শুনেছি মাঝে মাঝে রাতে ট্রেন আসে। তো কাকা গম্ভীর গলায় বললেন, শোনো, যা শোনার নয় তা শুনিস না। রাত 12টার পর এখানে থাকবি না। শুভম কাকার কথা হেসে উড়িয়ে দিল। সে ভেবেছিল এটা শুধু গ্রাম্য কুসংস্কার, কিন্তু 12টা 15 বাজতেই হঠাৎ দূরে সিটি বাজল। প্রথমে মনে হলো হয়তো ফ্রেড ট্রেন, কিন্তু মিনিট 2 পরেই কুয়াশা ভেদ করে প্ল্যাটফর্মে ঢুকলো এক পুরনো স্টিম ইঞ্জিন, কালো মরচে ধরা, আর এমন এক সিটি বাজাচ্ছে যা বুক কেঁপে উঠছে। ট্রেন থামতেই দরজা খুলে গেল। কামরার ভেতরে আলো কম, কিন্তু দেখা গেল যাত্রীরা সবাই সাদা পোশাক পরা, চোখ ফাঁকা, যেন জীবিত নয়। প্ল্যাটফর্মে তখন আর কেউ নেই, শুধু এক বৃদ্ধ হঠাৎ শুভমের হাত ধরে ফিসফিস করে বলল, যা করিস ভিতরে যাস না। শুভম অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? বৃদ্ধ কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল। শুভমের কৌতূহল বেড়ে গেল। সে এক কামরায় উঠে পড়ল। ভেতরে বসে থাকা একজন ধীরে ধীরে তার দিকে তাকালো। তাদের চোখে কোনো পলক নেই, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসিতে উষ্ণতা নেই, আছে শীতল ভয়। ট্রেনটা ছাড়ল। জানলা দিয়ে শুভম দেখল স্টেশন, গাছপালা, গ্রাম সব গায়েব। বাইরের দৃশ্য যেন অন্য কোনো জগতে। শূন্য মরুভূমি, কালো আকাশ, লালচে চাঁদ। শুভমের পাশের সিটে বসা এক মহিলা ধীরে তার দিকে ঘুরে বলল, তুমি কি প্রথম উঠেছ? শুভম মাথা নাড়ল। মহিলা হেসে বলল, আমরাও একসময় প্রথম উঠেছিলাম, এখন আর নামা হয় না। শুভম অবাক। মানে? মহিলা ফিসফিস করে বলল, এটা জীবিতদের জন্য নয়। তারপর তার মুখের চামড়া আস্তে আস্তে গলে নামতে লাগলো, হাড় বেরিয়ে পড়ল, আর চোখের কোটর থেকে ধোঁয়া উঠতে লাগলো। শুভম চিৎকার করে দৌড়াতে লাগলো কামরার ভেতর দিয়ে। প্রতিটি কামরায় একই দৃশ্য, পচা দেহ, শূন্য চোখ, হাড়ের হাত তাকে টেনে নিচ্ছে। শেষে সে দরজা দিয়ে লাফ দিতে গেল, কিন্তু বাইরে শুধু অন্ধকার, শূন্যতা, কোনো মাটি নেই। শেষ যা সে দেখল, ইঞ্জিনের ভেতর এক বিশাল কালো ছায়া, যা হাসছে আর বলছে, এখন তুইও আমাদের সাথে চিরদিন থাকবি। পরদিন সকালে বেলঘাট স্টেশনের প্ল্যাটফর্মে শুভমের ব্যাগ আর মোবাইল পাওয়া গেল। সেই ফোনের শেষ রেকর্ডিংয়ে শোনা গেল ট্রেনের সিটি, ধাতব চাকা ঘষার শব্দ, আর দূরের কণ্ঠ, টিকিট কাটো, টিকিট কাটো। স্টেশন মাস্টার হরিপদ কাকা শুধু বললেন, আর একজন যাত্রী চলে গেল, যার ফেরা হবে না। এরপর থেকে যারা রাত 12টার পর
বেলঘাট স্টেশনে যায়। তারা বলে কুয়াশার ভেতর দিয়ে এক পুরনো ট্রেনের সিটি এখনো শোনা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তাহলে তৃতীয় ঘটনা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের নদীয়ার একটি পুরনো গ্রাম, নাম কাকড়া। গ্রামটির দক্ষিণ দিকে গঙ্গার তীরে আছে কালীর শ্মশান, 100 বছরের পুরনো, যেখানে বছরের পর বছর ধরে অসংখ্য অন্ত্যেষ্টি হয়েছে। কথিত আছে রাত 12টার পর এখানে অদ্ভুত আলো দেখা যায়, আর দূর থেকে শোনা যায় তান্ত্রিকদের মন্ত্রোচ্চারণ। আমার নাম অরিন্দম, আমি একজন ফটো জার্নালিস্ট। গ্রামীণ কুসংস্কার নিয়ে একটি রিপোর্ট করার জন্যই আমি কাকড়া এসেছিলাম। গ্রামের লোকজন প্রথম থেকেই আমাকে সতর্ক করেছিল, মশাই, ওই শ্মশানটায় রাতে যাবেন না। শুধু মৃত নয়, অন্য কিছু ওখানে ঘোরে। সেদিন সন্ধ্যা, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। হাতে শুধু একটি টর্চ আর ক্যামেরা নিয়ে আমি একাই পা বাড়ালাম শ্মশানের দিকে। পথের দুই পাশে ঘন অরণ্য, আর ভিজে কাদামাটির গন্ধে বাতাস ভারী। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ আমার পেছনে পায়ের শব্দ করে আমার পিছু নিচ্ছে, কিন্তু পিছনে তাকাতেই কিছুই দেখতে পেলাম না। শ্মশানে ঢুকতে হাড় হিম করা ঠান্ডা আমাকে ঘিরে ধরল। চিতাভস্যের গন্ধ যেন আরো তীব্র হলো। দূরে নদীর ধারে একটা ভাঙা চন্দ্রাতপ, যার নিচে পুরনো পোড়া কাঠের স্তূপ পড়ে আছে। হঠাৎ চোখের কোণে দেখতে পেল এক ফোঁটা নীলচে আলো। টর্চ ফেলতেই আলোটা মিলিয়ে গেল। আমি ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই কানে এলো এক নারী কণ্ঠের গোঙানি, ফিরে যা, ফিরে যা তুই। আমার বুকের ভেতর ধুক করে উঠল, কিন্তু কৌতূহল আমাকে এগিয়ে নিয়ে গেল। চন্দ্রাতপের পেছনে যেন একটি মানুষের ছায়া নড়ে উঠল। আমি এগিয়ে গিয়ে টর্চ ফেলতেই দেখি এক মহিলা, ছেঁড়া শাড়ি, চুল এলোমেলো, চোখে শূন্য দৃষ্টি। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল বাতাসে। হঠাৎ আমার চারপাশে কয়েকটি জ্বলন্ত শিখা ভেসে উঠল, যেন বাতাস নাচছে। আমি পেছোতে যাব, ঠিক তখনই গঙ্গার দিক থেকে ভেসে এলো তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ। শিখাগুলো ধীরে ধীরে এক জায়গায় জড়ো হয়ে মানুষের আকার নিতে লাগলো। আকৃতি স্পষ্ট হতেই আমি দেখলাম সেটা একজন বৃদ্ধ তান্ত্রিক। কপালে রক্তের তিলক, হাতে ত্রিশূল। তার চোখ দুটো লালচে, যেন দাউ দাউ করে জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে হেসে উঠল, তুই যেটা দেখতে এসেছিস সেটা এখন তোর জীবন নিয়ে যাবে। আমি পেছনে দৌড় শুরু করলাম, কিন্তু পথটা আগের মতো নেই। গাছপালা যেন হঠাৎ ঘন হয়ে গেছে, চারদিক কুয়াশায় ঢেকে গেছে। পায়ের নিচে ভিজে ছাই, আর কানে শোনা যাচ্ছে মৃতদের গোঙানি। আমার টর্চ নিভে গেল। আমি অন্ধকারে হাতড়ে এগোতে লাগলাম। হঠাৎ কারো ঠান্ডা হাত আমার কাঁধে স্পর্শ করল। আমি ঘুরে তাকাতেই দেখলাম সে সেই মহিলা। এবার তার মুখ পচে গেছে, চোখের গর্ত ফাঁকা, আর ঠোঁট থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঠিক তখনই বিদ্যুতের ঝলকে সবকিছু আলোকিত হলো। মহিলা, তান্ত্রিক, শিখাগুলো সব একসাথে আমার দিকে ছুটে আসছে। তারপর আর কিছুই মনে নেই। পরদিন ভোরে গ্রামের লোকজন আমাকে শ্মশানের প্রবেশদ্বারে অজ্ঞান অবস্থায় পায়। আমার ক্যামেরার সব ছবি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু একটি ছবিতে দেখা যায় কালো ধোঁয়ায় ঢাকা এক অদ্ভুত মুখ, যা কারো মানুষের হতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের 3টি ঘটনা। কেমন লাগলো তোমাদের, আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমরা শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে। তোমরা সবাই সবাইকে ভালো রাখবে।